স্যার আপনার ওই পেজটাতে নতুন কোনো ভিডিও নেই, এই মাসে নতুন কোনো ভিডিও নাই তো স্যার। আমারটা পেজে আমার এখানে আইডি দুইটা আছে, মানে ইয়াতে আমারটা গ্রুপের থেকে পাইবা আপনি লিংক, ওইখানে কোনটাতে দিয়ে ঠিক থাকে না বুঝছো নি, আপলোড করে কোনটাতে ঠিক থাকে না, তোমরা আমার ইয়াতে গ্রুপের ইয়ার থেকে লিংকে থেকে ঢুকো। আচ্ছা আমরা খুব দ্রুত কিন্তু সিলেবাস শেষ করতে হইব। ইয়াতে এখানে সাধারণ গণিত 20 নাম্বার অঙ্কটা দেখো, সাধারণত 20 নাম্বার অঙ্কটা করে দিই। 20 নাম্বার হইছে দুটোটাতে আছে লেখো p বাই q ইকুয়াল a স্কয়ার বাই b স্কয়ার, তারপর হইছে a বাই b ইকুয়াল হইছে রুট ওভার a প্লাস q আর a মাইনাস q। এখন কি করব, আমি এটাকে বর্গ করব, এটার উভয় পক্ষে বর্গ করব। a b হোল স্কয়ার ইকুয়াল, তোমরা এবং দেওয়া আছে দিবা, দেওয়া আছে এটা এবং এটা, হ্যাঁ তাহলে হবে a স্কয়ার বাই b স্কয়ার সমান সমান a প্লাস q বাই a মাইনাস q। এবার a স্কয়ার b স্কয়ারের মান কত, p বাই q লিখে ফেলবো। যেহেতু p বাই q ইকুয়াল a স্কয়ার বাই ab স্কয়ার, এটা এরপরে যোজন বিয়োজন করব। স্যার এখানে রুট ওভারটা কোথায়? বুঝি না, ওই যে এখানে যে বর্গমূল করছেন a মাইনাস q এর উপরে যে রুট ওভারটা, এটা নাই তো। স্পিকার অফ রাখবে, স্পিকার অন রাখলে সবাই দেখবে না। এরপরে আসো যোজন বিয়োজন করো। কেন যোজন বিয়োজন করলে আস না, এখান থেকে কিউ কিউটা বাদ যাবে, এই জন্য দেখো উপরে নিচে একরকম তো, এ এবং এ বাদ যাবে, কিউ কিউ বাদ যাবে, এক জায়গায় উপরে এক্স কিউ থাকবে আর না হয় নিচে কিউ থাকবে। তো যোজন বিয়োজন যদি করি, উপরেটা উপরে নিচে প্লাস মাইনাস এই কিউ কিউ ইকুয়াল, এখানে উপরেরটাও উপরে নিচে প্লাস মাইনাস, মানে যোজন বিয়োজন, নিচেরটা উপরে, তারপর এখানে প্লাস এর জায়গায় মাইনাস আছে, এই মাইনাস জায়গায় প্লাস হবে কিউ, সাইড নোট হবে যোজন বিয়োজন করে। হ্যাঁ এরপরে কি হয়, p প্লাস কিউ বাই p মাইনাস কিউ। এবার ওইদিকে কাজ করলে 2a হয়, নিচে হয় 2q, বা p প্লাস কিউ বাই p মাইনাস কিউ, a বাই কিউ। এবার প্রমাণের দিকে তাকাও, প্রমাণে কি বলছে, প্রমাণে বলছে p প্লাস কিউ নিচে a, p প্লাস কিউ নিচে a, আর এর জায়গা চলে গেছে p মাইনাস কিউ। এটাকে বলা একান্তরকরণ, শেষ তো প্রমাণিত। তোলো তোমরা এবার।
স্যার তুলসী। হ্যাঁ, দ্রুত কাজ করো। হ্যাঁ, তোমার শেষ হলে বলবা। তানহা, হাত তুলছো কেন? কথা বোঝা যায় না, স্পিকার অন করে বলবা। স্যার ভুলে চলে গেছে, কিভাবে জানি। আচ্ছা, হ্যাঁ দেখো, এরপর দেখো এখানে ইয়াতে যাও, 11.2 এ যাও। হ্যাঁ, 1.2 এর 10 নাম্বার প্রশ্নটা। 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সম আয়তনে ফানির ওজনের শতকরা কত ভাগ? তো এইখানে দেখো 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম লিখছে। আমরা এখন ডেসিগ্রামটাকে গ্রামে নিয়ে যাব। দেওয়া আছে কাঠের ওজন, তাহলে ডেসিগ্রাম থেকে গ্রামে নিতে গেলে 10 দ্বারা ভাগ, কারণ 10 ডেসিগ্রামে বা ডেসিমিটারে 1 মিটার, এই জন্য এই 10 দ্বারা এটাকে ভাগ, তখন হয়ে যাবে গ্রাম, সমান সমান 0.7 গ্রাম। তো দেখো গেল এটা। 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম বলছে, তাহলে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন এত। দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন এটা। আবার আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন। পানির ওজন হচ্ছে 1 গ্রাম। এটা আমরা ক্লাস 8 এ শিখছি। সুতরাং কাঠের ওজন পানির ওজনের, কাম দিলাম, দেখো কাঠের ওজন পানির ওজনের, কাঠের ওজন উপরে, পানির ওজন নিচে। কাঠের ওজন পানির ওজনের 1/এত অংশ,
এটারে আমরা শতকরা যেহেতু প্রকাশ করতে বলছে সরাসরি 100% দিয়ে দাও। এই এত পার্সেন্ট। দেখো কথাটার সাথে স্যার এই লেখাটা কেমনে মিলে? কাঠের ওজন পানির ওজনের এত ভাগের এত পার্সেন্ট, এত ভাগের এত পার্সেন্ট। এবার গুণ করলে হবে 70%। হ্যাঁ বলো। এর দুয়াল এইচডব্লিউ দিছিলা? না স্যার, দিও না, দেওয়ার কোনো দরকার আছে নাকি? স্যার আমি বুঝি নাই, আমি দিয়ে দিব স্যার, কিন্তু আমি করছি। ওই আমার ইয়া নাম্বারে পাঠাইবা, হোয়াটসঅ্যাপ নাম্বারে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা নাদিয়া না নিতিয়া? নাদিয়া এটা কে? এটা তোমার না গতকালকে জিজ্ঞেস করছি। স্যার আমি ক্লাস 3 সেকশনে। এই শাখায় আবার ওদিনকার মতন আবার অর্ধেক করে চলে যাবে না কেন? হ্যাঁ এবার যারা এবার থেকে নেটওয়ার্ক ডিস্টার্ব দিছিল স্যার। এখন থেকে যারা রেগুলার ক্লাস করবে না তাদেরকে আমি এডমিটে দিব না। আবার ইয়া করো, তোমার ইয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মনে আমি বের করে দিছি। গ্রুপে আছো তুমি? তুমি মানে গ্রুপে নাই। আসসালামু আলাইকুম। আরে রাত্রে গরম পড়ছে, সকালে ঘুমাচ্ছি যে খবর না। এসি বিস্ফোরণ করে মারা যায় না। আচ্ছা আমি কাল তো যোগাযোগ করছিলাম তো যে লোক থাকবো কিনা দেখতাম। এখন আবার যোগাযোগ করে আপনাকে জানাবো। গেলে তো বিকেল বেলা থেকে জানাবো। বিকেল আসো নাহলে পরে। আচ্ছা গেছে এটা। হ্যাঁ তোলা হলে তাড়াতাড়ি বলো কিন্তু, কারণ স্যারের পরে 10 এ ক্লাস থাকে। আজকে আমরা 5 মিনিট লেট করে ফেলছি, আর 5 এর সব 5 মিনিটের মধ্যে শুরু করব। হ্যাঁ গেছে এটা। এরপরে দেখো এখানে কি লিখছে, ক খ গ গহের মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন কয়ের অংশ অনুপাত ক্ষয়ের অংশ এত, ক্ষয়ের অংশ অনুপাত গয়ের অংশ এত এবং গয়ের অংশ অনুপাত গহের অংশ এত হয়। তাহলে লেখবা এরকম দেওয়া আছে, ক্ষয়ের অংশ অনুপাত ক্ষয়ের অংশ সমান 2:3। একটু জায়গা খালি দিয়ে লিখবা, একটু কাজ করতে হবে। এটা আমরা ক্ষয়ের অংশ অনুপাত গয়ের অংশ সমান হচ্ছে 1:2। এবার গয়ের অংশ অনুপাত গয়ের অংশ সমান দেওয়া আছে হচ্ছে, উপরেটা ভুল লিখছি না, ঠিক আছে, 3:2। এবার একটা জিনিস দেখো, আমার এইখানে এই যে এই অনুপাতটা, এইটা আর এইটা দুটোটা কিন্তু ভয়ের, দুটোটা কিন্তু অনুপাত একই জনের। তো তাদেরকে দুই জায়গায় এখানে কি বানাবো, সমান বানাবো। তো সমান বানাইতে গেলে আর ইয়া কি করা হয়, তাহলে এটাকে কত দ্বারা গুণ করতে হইব আর এটাকে কত দ্বারা গুণ করতে হইব, আমি পাশাপাশি করে দিই। তাহলে এটাকে আমরা দুটোটার লসাগু হইছে 6, সমান বানাইতে হইব। তাহলে কেমনে বুঝবো, তাহলে দুইটার লসাগু কত, দুইটার লসাগু হইছে 6, তাহলে উপরে এখানে 6 হইতে হইব, এইখানেও 6 হওয়া লাগবে। তাহলে এইখানে 6 বানাইতে গেলে পুরোটারে গুণ করতে হইব 3 দ্বারা। স্যার আবার বুঝাই বলতেছি আগে দ্বারা, আর এটারে গুণ করতে হইব 2 দ্বারা, 3 *
2 স্যার আবার বুঝে বলি এই দুটোটা কিন্তু গয়ের তো দুই জায়গায় সমান বানাইতে হবে সমান বানাইতে গেলে কত হইব তাহলে এই দুটো লসাগু কত তত দুটো লসাগু হচ্ছে 6 তাহলে এবার এটাকে কত দ্বারা গুণ করলে 6 হয় দেখতে হইব তাহলে 3 দ্বারা গুণ করলে 6 হয় তাহলে এই জন্য 3 দ্বারা গুণ করলে এটারও কত হবে এটারও কত হবে এবার তাহলে ওইটাকে আমরা করে ফেললাম তাহলে কত হয়ে গেল এই 3:6 এবার আসো নিচেরটাকে 6 বানাইতে গেলে এটারে 6 বানাইতে গেলে 2 দ্বারা গুণ করতে হবে এজন্য 2 দ্বারা এটারও গুণ করছি এটারও গুণ করছি তাহলে কত হইছে 6:4 গেল গয়ের রেজাল্ট শেষ এবার দেখো ক্ষয়ের ক্ষেত্রে এটাও ক্ষয়ের দেখো মিল আছে ক্ষয়ের দুইটা মিল আছে তাহলে আর কিছু করার দরকার নাই তখন আমরা লিখব সুতরাং ক আমি কয়ের অংশ তোমরা লিখতে হইব কিন্তু কয়ের অংশ অনুপাত ক্ষয়ের অংশ আমি সংক্ষেপে লিখতেছি তোমরা লিখবা কয়ের অংশ অনুপাত ক্ষয়ের অংশ অনুপাত গয়ের অংশ অনুপাত গয়ের অংশ সমান সমান ক কত ক হচ্ছে 2 খ হচ্ছে কত 3 গ হচ্ছে কত 6 আর গ হচ্ছে কত 4 এরপরে যেটা করতে হইব অনুপাতের রাশিগুলোর সমষ্টি সুতরাং অনুপাতের এই রাশিগুলোর সমষ্টি সবগুলাকে যোগ করব 2 3 6 4 5 10 15 এবার কি লিখবো কত টাকা ভাগ করে দিয়েছে 300 টাকা 300 টাকা মধ্যে ক পাবে ক কত পাবে 300 এর টান দিবা ক পাবে কতটুকু ক পাবে 300 এর এই যেটা যোগফল পাইছি এটা আর এখানে ক এর অংশ কত একটু দেখো কিভাবে লিখছি ক পাবে 300 এর যেটা যোগফল এটা নিচে এত এর কত 15 এর মধ্যে ক এর কত ক এর হচ্ছে 2 ক এর ওই উপরের অংশ না এগুলা না ক এর এইখানে যেগুলো আছে 15 এর মধ্যে ক এর হচ্ছে কত 2 এটা লিখবো এত টাকা এবার কাটাকাটি করব 15 দিয়ে 300 এ কাটলে হবে কত 20 তাহলে 40 টাকা এইভাবে আসনা খ পাবে এরকম করে কাজ করতে হবে খ পাবে এত গ পাবে এত এইভাবে কাজ করবে তোমরা ঠিক আছে যতটুকু করছি এতটুকু করো তোমরা
হ্যাঁ তোলা হয়েছে। জি স্যার। তারপরে পরের অঙ্কটাতে আসো। পরের অঙ্ক কি বলছে? তিনজন ছেলে এতটি মাছ ধরছে, তাদের অংশের অনুপাত হয়েছে এত হলে কে কয়টি মাছ পেল? তো লেখো, দেওয়া আছে তিনজন ছেলের মাছের অংশের অনুপাত। তিনজন ছেলের মাছের অংশের অনুপাত সমান, এক লাইনের জায়গা না হলে তো বের করতে পারো 3/2, 5/4, 6/5। এবার 3, 5, 6 এর লসাগু কত দেখো। 3, 5, 6 এর লসাগু হচ্ছে 30। তাহলে সবগুলাকে 30 দ্বারা গুণ করো। তিন দিয়ে 30 রে কাটলে কত হইব? 10। তাহলে হবে কত? 40। আরে 20, 24, 25। তাহলে এর আগের মতই করবা, এর আগের মতো। হ্যাঁ তো হ্যাঁ এতটুকু তোলো, তারপরে বলে দিই। হ্যাঁ তোলা হয়েছে। জি স্যার। আচ্ছা, এরপরে বাকিটা কেমনি করবা? এর আগের মতো অনুপাতের রাশিগুলোর সমষ্টি করবা। করার পরে এরপরে লিখবে কি, এতটি মাছের মধ্যে প্রথম জেলে পায় কত হইব, এটা তো যোগ করি, যত হয় তত ভাগের 20। দ্বিতীয় জেলে পায় যত যোগ করছে তত ভাগের 24। এরপরে হইব তত ভাগের 25। হ্যাঁ করবা এটা। এরপরে আসো, একটি ত্রিভুজের পরিসীমা এত সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত হইছে এত, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? মনোযোগ দিয়ে শোনো, এটা কেমনে করবা। দেওয়া আছে বাহুগুলোর অনুপাত, তারপর অনুপাতের রাশিগুলোর সমষ্টি বের করবা। এরপর লিখবা প্রথম বাহুর দৈর্ঘ্য 45 এর 15 কত? 3। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 15/5। তৃতীয় বাহুর দৈর্ঘ্য এত এর 15/7। এইভাবে করেই করে ফেলবা। এরপরে আসো 14 নাম্বার। 14 নাম্বারের অবজেক্টিভ জন্য কেমনে কিভাবে পড়বা? 14 নাম্বার অবজেক্টিভের জন্য পড়বা, এখানে কি আছে? দুটি সংখ্যার লসাগু কত। তো দুটি সংখ্যা, এটা অবজেক্টিভে আসে। তো অবজেক্টিভের জন্য কিভাবে এটা, এইরকম যদি লসাগু চাই, গসাগু দেওয়া আছে, লসাগু চাইলে সবগুলা গুণ করে দাও। 5, 7, 4 এই তিনটা গুণ করলে লসাগু হয়ে যাবে। স্যার আবার বুঝাই বলি, এই জাতীয় প্রশ্নে লসাগু চাইলে এই গসাগু এবং অনুপাত দুইটা গুণ করে ফেলবা।
5, 7 আর 4 গুণ করবা 140 হয়। আর যদি গসাগু চায় তাহলে কি করবা, অনুপাতের দুটাকে যোগ গুণ কইরা লসাগুরে ভাগ করবা। স্যার আবার বুঝাই বলি, প্রশ্ন যেভাবে আছে লসাগু যদি চায় তাহলে অনুপাত দুটার গসাগু গুণ করবা, লসাগু হয়ে যাবে। আর যদি লসাগু দেওয়া থাকে গসাগু চায়, অনুপাতের দুটোটা গুণ কইরা লসাগুটারে ভাগ করে দিবা, তাহলে গসাগু পেয়ে যাবা। এইটা অবজেক্টিভের জন্য আসে। আর যদি অঙ্ক করতে চাও ওই যে এর আগের মতো আমরা প্রথম অধ্যায় মানে 11.1 করছিলাম, দুটি সংখ্যা ধরছি, একটা হলো কত 5x, একটা হচ্ছে 7x। গসাগু কত, এটার গসাগু মানে যেটা কমন এটা। আর লসাগু কত, লসাগু হচ্ছে কমন আনকমন সব, এই x 5 7 35x। এবার প্রশ্নমতে গসাগু দেওয়া আছে 4, তার মানে x এর মান 4। তাহলে আবার সুতরাং লসাগুর এখানে মান বসা দিবা 35 গুণ, সুতরাং লসাগু 35 গুণ 4 সমান 140। হ্যাঁ, ইচ্ছা করলে শর্টকাট নোটটা তুলতে পারো। হ্যাঁ, তোলা শেষ তো। এরপরে আসো তাসমিনা, মোট নাম্বার কত পাইছো? যোগ করি নাই তো। 333। রিয়া কত? স্যার আমি বের করি নাই। তোমার আছে 325। তারপরেরটি বেজাল লাগে, তারপরেরটি নাম্বার তোমরা থেকে বেশি পাইলো, এটি সবই 2 নম্বর। বুঝছেন, এটি টিচার টাইকা অথবা গার্ডিয়ান বসে বলে দিচ্ছে। আচ্ছা, এরপরে আসো তারপরে আমাদের পরের প্রশ্নটা দেখো। একটি ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক, মাশরাফি তিনজনে মিলে 171 রান করছে। সাকিব ও মুশফিকের লিখে দাও, সাকিব ও মুশফিকের রানের অনুপাত লেখো। সাকিব ও মুশফিকের রানের অনুপাত, তাহলে বুঝবা তোমরা জিনিসটা। পুরো প্রশ্ন পড়লে বুঝতে পারতাম না। প্রথম লেখো সাকিব ও মুশফিকুরের রানের অনুপাত। সাকিব ও মুশফিকুরের রানের অনুপাত কত হবে? 3:2। এই অনুপাতটা আবার কার? এই অনুপাতটা আবার হবে মুশফিকুর ও মাশরাফি।
এটা হবে মুশফিকুর ও মাশরাফি একই অনুপাত। দেখো সাকিব আর মুশফিকুরের যে অনুপাত, মুশফিকুর ও মাশরাফির একই অনুপাত, দুইজনের মানে দুইজন একই অনুপাতে থাকে। এরপরে এর আগের মতো এই দুই মুশফিকুরের, এই তিন মুশফিকুরের। এবার ইয়া বলো সুমি, এবার দুটোরে সমান বানাইতে গেলে কি করতে হইব? দুইটাকে সমান বানাতে গেলে কি করতে হইব? সুমি তাড়াতাড়ি বলো। তাহলে আমরা কি করতে হইব? 3 আর 2 এর লসাগু 6। তাহলে এটাকে এখানে 6 বানাইতে গেলে 3 দ্বারা গুণ করতে হইব, এখানে 6 বানাইতে গেলে 2 দ্বারা গুণ করতে হইব। তাহলে এটারে 3 দ্বারা গুণ করো, 3 * 3 অনুপাত 2 * 3। 3 তিরিকা 9, 3 দুগুণে 6। তোমরা তোলার সময় গ্যাপ দিয়ে তুলবা। এবার এটাকে 6 বানাইতে গেলে কত দ্বারা গুণ করতে হইব? 2 দ্বারা। 2 গুণ 2, তাহলে 6:4। এই এর পরে কি করবা? সুতরাং লিখবা এর আগের মতো সাকিব, মুশফিক, মাশরাফি। রানের অনুপাত লিখবা, কমা দিয়ে লিখবা। আমি তো অনুপাত দিয়ে লিখছি, তোমরা লিখবা সাকিব, মুশফিক ও মাশরাফি রানের অনুপাত। এক মানে সেন্টেন্সের মানে এক বাক্যে লিখবা এইভাবে। সাকিব হইছে 9, তারপরে মুশফিক হইছে 6 আর মাশরাফি হইছে 4। বাস অঙ্ক এর আগের মতো করবা। তোলো। আমার ওই জায়গার ব্যাপারে কথা বলছো, ওই যে জায়গা দেখতে যাবো যে কথা বলছো, দেখো না আসর নামাজের পরে যাবো, একটু কল দাও। আমি তারা বলে রাখছি আচ্ছা গেছে এইটা। এরপরে আসো আচ্ছা আজকে তো আর কয়টা 22 পর্যন্ত আছে, কত পর্যন্ত আসছে স্যারেরা? 15 পর্যন্ত। আচ্ছা আগামীকালকে বাকিটা শেষ করব। ইয়াতে যাই আমরা, ফিজিক্সে যাই। এই এতটুকু এসডব্লিউ করবা, কিন্তু যেগুলো করাইছে সেগুলো কমপ্লিট করে ছবি পাঠাইবা। ফিজিক্স আবার এই ফিজিক্স তো 2 অধ্যায় বাকি। হ্যাঁ ফিজিক্স নাও সবাই।
তোপা কুলম্বের সূত্রটা বলো। স্যার কি কুলম্বের সূত্রটা বলো। আর জানি না, হ্যাঁ, স্যার পড়ি নাই। কেন পড়ো নাই? স্যার আমি কালকে ম্যাথই করছি স্যার আপনার। হ্যাঁ, ম্যাথে করবে। তারপরে হ্যাঁ, তুলি চার্জ কাকে বলে? তুলি এই স্পিকার অন করো তুলি। তুলি কি ফরা ফারো না না স্পিকার ইয়া করতে পারো না? হাফসা হাফসা স্পিকার অন করো। জি স্যার। পড়া শিখছো? হ্যাঁ স্যার। আচ্ছা পড়া শিখ। তুমি বলো তড়িৎ আবেশ কাকে বলে? হ্যাঁ, আচ্ছা তোমাদের গার্ডিয়ানের সাথে আমি রাত্রে মিটিং করতেছি আজকে রাত্রে। সবার গার্ডিয়ানকে বলবা রাত্রে 9টা, তো আজকে 9:30টার দিকে স্যারের সাথে জুমে অ্যাড হইতো। কথা কি বুঝছো নি? 9:30টার দিকে। আচ্ছা এরপরে আসো ফিজিক্সে। তোমাদেরকে সায়েন্সের পড়া, তোমরা যদি রেগুলার 5 পড়তা, মানে ওইখানে যদি 5 স্বাভাবিক থাকতো, তাহলে বুঝতো তোমরা সায়েন্সটা কত কঠিন। কারণ এখানে আমি অনলাইনে পড়াই, তো এই পড়া আদায় করা যাইতেছে না, পরীক্ষাও নিয়ে নেওয়া যাইতেছে না, সৃজনশীলে সরাসরি ফিডাও যাইতেছে না, এই কারণে বোঝা যাইতেছে না যে সায়েন্সটা কি জিনিস। আর তোমরা এটা কি করছো? সহজ সরল বানাই ফেলছো। আচ্ছা স্যারে যেটা এখন পড়াবো তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র অঙ্কগুলা আগে ইয়াগুলা শেষ করে ফেলি, অবজেক্টিভ আইটেমটা শেষ করে তারপর অঙ্কটা ধরবো। এই অঙ্কগুলো সহজে। এবার তড়িৎ ক্ষেত্র আসো। তড়িৎ ক্ষেত্র বলতে কোন স্থানে একটি একক আধান স্থাপন করলে, মনে করো কোন স্থানে একটা একক আধান স্থাপন করলে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বিস্তার করে, সেই অঞ্চলটাকে বলা হয় কি? তো তার তড়িৎ ক্ষেত্র। আবার বলে কোন স্থানে একক ধনাত্মক আধান স্থাপন করলে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বিস্তার করে, ওই অঞ্চলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। তো এইটা জিনিসটা এরকম, চুম্বক নিয়ে আমরা সবাই কম বেশি খেলছি। একটা জায়গায় চুম্বক যদি রাখি, তাহলে দেখা যায় যে কিছু অঞ্চলের মধ্যে যদি লোহার গুঁড়া থাকে, এগুলাকে আকর্ষণ করবে, তার বাইরের হলে আর আকর্ষণ করবে না। ওই চুম্বক যেরকম কিছু অঞ্চল ব্যাপী তার আকর্ষণ ক্ষমতাটা রাখে, তাহলে ধনাত্মক এই চার্জিত বস্তুগুলো এরকম কিছু ক্ষমতা রাখে, কিছু অঞ্চল ব্যাপী তাদের প্রভাবটা বিস্তার করে, ওই অঞ্চলটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই ইকুয়াল কে কিউ বাই কত আর স্কয়ার। এটা তাহলে লেখো তড়িৎ ক্ষেত্র কাকে বলে। প্রশ্ন লেখো তড়িৎ ক্ষেত্র কাকে বলে। কাকে বলে? এটা ক্ষেত্র না, এটা পরে বলতেছি।
এবার দেখো তড়িৎ ক্ষেত্র কাকে বলে লিখলাম। এবার হচ্ছে তড়িৎ তীব্রতা কাকে বলে। লেখো তড়িৎ তীব্রতা কাকে বলে। তড়িৎ তীব্রতা মনে করো এটা হচ্ছে একটা ক্ষেত্র, মানে একটা আধান, তো এটা হচ্ছে ক্ষেত্র। অসীম থেকে এখানে মনে করো কিউ আধান আছে, আমি কিউ1 আধান। অসীম থেকে একক ধনাত্মক আধানকে, অসীম কি, অসীম মানে হচ্ছে ক্ষেত্রের বাইরে, ক্ষেত্রের বাইরে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে যেই পরিমাণ, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপন করলে যেই পরিমাণ বল ক্রিয়া করে তাকে ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বলে। আবার বলি, অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপন করলে এটি যেই বল ক্রিয়া মানে বল লাভ করে বা যেই বল অনুভব করে তাকে তড়িৎ তীব্রতা বলে। আরো একটা সংজ্ঞা আছে, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক, অসীম না বলে এভাবে বলছে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে এটি যেই বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বলে। মনে করো আমি এখানে একটা কি করছি, কিউ আধান এখানে স্থাপন করছি, স্থাপন করাতে এটা বল অনুভব করছে কত, কারণ এটা যদি পজিটিভ হয় এটাও যদি পজিটিভ হয় তাহলে বিকর্ষণ করবে, তো বিকর্ষণ বলের মান হচ্ছে F। তাহলে কিউ আধান স্থাপন করাতে F বল লাভ করলো, অনুভব করলো, তাহলে একক আধান স্থাপন করলে বল অনুভব করবে কত, F/Q। এইটাই হচ্ছে তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতাকে ই দ্বারা প্রকাশ করে, ই ইকুয়াল হচ্ছে F/Q। স্যার আবার একটু বোঝান। আবার বলি, এটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকার একটা আধান Q1, এই ক্ষেত্রটা হচ্ছে কার, Q1 এর। তার মধ্যে আমরা কি করছি, একটা স্থাপন করছি, একটা আধান স্থাপন করছি কিউ, স্থাপন করাতে এটা অনুভব করছে বল F। এবার আসো আমরা তড়িৎ তীব্রতার সংজ্ঞা থেকে, তাই কি তড়িৎ তীব্রতার সংজ্ঞা হচ্ছে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করলে এটি যেই বল অনুভব করে তাকে তড়িৎ তীব্রতা বলে, ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বলে। তো মনে করো কিউ পরিমাণ আধান এই বিন্দুতে স্থাপন করাতে তাদের মধ্যে কেউ কি বল অনুভব করছে F বল। সংজ্ঞা অনুসারে এককের কথা বলা হয়েছে, তো এই জন্য এক লিখছে এখানে, তাহলে F/Q হয়ে গেছে। এটাকে বলা হয় তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতাকে ই দ্বারা প্রকাশ করা হয়। এবার তড়িৎ তীব্রতার একক হচ্ছে বলের একক নিউটন, আধানের একক হচ্ছে কুলম্ব। কুলম্বটা নিচে আছে, তো এই জন্য এটা ইনভার্স হবে। এখন এখান থেকে এটার দূরত্ব যদি r হয় তাহলে আমরা কি পাই, আমরা r হলে আমরা পাবো E ইকুয়াল F এর জায়গাতে আমরা লিখতে পারবো K Q1 আর Q1 আর Q, এই Q হচ্ছে এটা, Q1 হচ্ছে এটা, বাই তাদের মধ্যবর্তী দূরত্ব r স্কয়ার বাই Q। এবার Q আর Q কাটা যায়, এই Q আর এই Q কাটা গেলে লিখতে পারি আমরা K Q1 r স্কয়ার। দেখো আমি ওই বইয়ের মধ্যে উল্টাপাল্টা লিখছি, বইয়ের মধ্যে এই সূত্রটা আগে লিখে ফেলছে আর ওইটা পরে লিখছি। তো দেখো এটা থেকে এটা কিভাবে পাইছি, এখানে দুইটা আধানের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে F, আর এই আধানটা হচ্ছে তড়িৎ তীব্রতার সূত্র অনুসারে এই আধানটা হচ্ছে যে আধানটা স্থাপন করছে। কিন্তু এই সূত্র যেটা সেটা হচ্ছে যে আধানটা কি করছে, ক্ষেত্র সৃষ্টি করছে। দেখো এই দুইটা সূত্রের মধ্যে দুইটা কিউ,
দুইটা আদান। এই সূত্রের মধ্যে আদান হইব যে আদানটা তুমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করছো। মনে রাখতে হবে কিন্তু অঙ্ক করার সময় এই আদানটা হবে এই সূত্র প্রয়োগ করলে এই মানটা হবে যেটা তুমি স্থাপন করছো, আর এই সূত্র প্রয়োগ করলে যে সেটা হবে যেটা ক্ষেত্র সৃষ্টি করছে, যেটা জায়গায় আগেই ছিল। এখানে কিউটা হবে যেটা আগেই ছিল সেটা। তোমরা লিখে রাখবা সূত্র লেখা এখানে এখানে কিউ হচ্ছে কি ক্ষেত্রে স্থাপিত আধান লিখে ফেলবা এখন সূত্রের মধ্যে সাইড নোটে। এখানে কিউ হচ্ছে স্থাপিত আধান আর এখানে কিউ হবে কি ক্ষেত্র সৃষ্টিকারী আধান। এইভাবে লিখে দুটো সূত্র লেখো খাতা। স্যার দেখা যায় না। আর কার স্পিকার অন আছে এজন্য। স্যার 2 নাম্বারটা কি লিখবো? দাও স্যার আসছে। হ্যাঁ বলো কে কি বলতেছিলা? স্যার 2 নাম্বারটা কি লিখবো? 2 নাম্বারটা হইছে কি ক্ষেত্র সৃষ্টিকারী আধান। তাহলে গেছে তড়িৎ ক্ষেত্র, আবার তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখাটা কি? দেখো প্রশ্ন দেখো তড়িৎ বলরেখা কাকে বলে? না লিখো
হ্যাঁ লেখা হলে বলবো স্যারকে। লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। এরপরে দেখো দেখো সংজ্ঞাটা তোমরা একটু দেখো, সংজ্ঞা অনুসারে জবাব দিতে হইব। তানহা জবাব দিবা। আমি এখানে একটা প্লাস একক ধনাত্মক আধান এখানে স্থাপন করলাম, আরেকটা একক ধনাত্মক আধান এখানে স্থাপন করলাম। তানহা জবাব দাও তো, এই আধানটা কি বাইরের দিকে যাবে না ভিতরের দিকে আসবে? তানহা স্যার বুঝি নাই। হ্যাঁ স্যার আবার একটু বলেন। এই যে এটা হচ্ছে ধনাত্মক আধান, এটা ক্ষেত্র। এই যে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দু, এটা হচ্ছে ক্ষেত্র। আর এরপরে বলছে কি একক ধনাত্মক আধান কোন বিন্দুতে স্থাপন করলে, এই একক ধনাত্মক আধান হচ্ছে এটা, এটাকে এইটার তড়িৎ ক্ষেত্রে এখানে স্থাপন করছি। এবার বলতো এই আধানটা কি বাইরের দিকে যাবে না ভিতরের দিকে আসবে? বুঝো না তুমি? স্যার বাইরের দিকে যাবে। হ্যাঁ কেন যাবে বলো? স্যার এখানে বলছে যে একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের মানে যে বিন্দুতে স্থাপন করবে এটা যে পথে পরিভ্রমণ করবে ওই দিকে তো যাবে। তড়িৎ ক্ষেত্র তড়িৎ বলরেখা বলে, কিন্তু আমার কথা হচ্ছে এটা বাইরে যাবে কেন, ভিতরে তো একেবারে। কারণ সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, সমধর্মী আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। এই জন্য এটা সোজা বাইরে যাবে, এইখানে রাখলে সোজা বাইরে যাবে, অর্থাৎ এটা যেখানে রাখো না কেন একক ধনাত্মক আধান বাহিরের দিকে যাবে, এই বাহিরের দিকে যাবে। আর এটার ক্ষেত্রে ফাইল বলবা, এটার ক্ষেত্রে কি হইব? ফাইল তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। স্যার কি বলছেন আবার একটু বলেন। মনোযোগ দিতে হইব তো। মানে এটার ক্ষেত্রে এই যে আধানটা ধনাত্মক আধানটা একক, এটা কি ভিতরের দিকে আসবে না বাহিরের দিকে যাবে? ভিতরের দিকে আসবে। কারণটা কি? স্যার ভিতরের দিকে আসবে। কারণ কি? এই বিপরীত চিহ্ন বিশিষ্ট আধান একে অপরকে আকর্ষণ করে এজন্য। হ্যাঁ তাহলে এটা আসবে ভিতরের দিকে। তাহলে ঋণাত্মক আধানের ক্ষেত্রে মানে তড়িৎ ক্ষেত্রটা যদি ঋণাত্মক হয়, তড়িৎ ক্ষেত্র ঋণাত্মক হলে একক ধনাত্মক আধান স্থাপন করলে এটা ভিতরের দিকে আসবে, এটা ভিতরের দিকে আসবে। তাহলে ধনাত্মক আধানের ক্ষেত্রে বলরেখা বাইরে যায়, ঋণাত্মক আধানের ক্ষেত্রে বলরেখা কি আসে? ভিতরের দিকে আসে। শিখলাম এটা। তাহলে দুইটা বলরেখা এরকম। এখন আমি কি করলাম, একটা পজিটিভ আধান পজিটিভ তড়িৎ ক্ষেত্র, একটা নেগেটিভ তড়িৎ ক্ষেত্র কাছাকাছি রাখলাম। কাছাকাছি রাখলে বলরেখা পজিটিভ আধান থেকে উৎপাদন হয়ে নেগেটিভ আধানের মধ্যে প্রবেশ করবে, এইভাবে প্রবেশ করবে। তাহলে পজিটিভ আধান থেকে বলরেখা বাইরে বের হয়, নেগেটিভ আধানের তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে বলরেখা ভিতরের দিকে প্রবেশ করে, এইভাবে।
এরপরে দেখো বলরেখা কখনো স্পর্শ করে না, বলরেখা কখনো একটা আরেকটাকে এরকম সেট করে না। কেন সেট করে না? কারণ সবগুলো হচ্ছে সমধর্মী, এগুলো হচ্ছে সমধর্মী, বলরেখাগুলো সমধর্মী। সমধর্মী হওয়ার কারণে একটা আরেকটাকে বিকর্ষণ করে। তো বিকর্ষণ করার কারণে তারা এমন একটা দূরত্ব বজায় রাখে যেখানে বিকর্ষণ বল কম হয়। স্যার আবার বুঝাই বলি, লেখো খাতায় লেখো, তড়িৎ বলরেখা পরস্পরকে স্পর্শ বা সেট করে না কেন? তড়িৎ বলরেখা পরস্পরকে স্পর্শ বা সেট করে না কেন? হ্যাঁ, কেন? তার কারণটা মুখে বলি। কারণ হচ্ছে কি, তড়িৎ বলরেখাগুলো আছে সবগুলো আছে সমধর্মী। সমধর্মী হওয়ার কারণে পরস্পরকে কি বিকর্ষণ করে। এই বিকর্ষণ বলের কারণে তারা এমন একটা অবস্থায় থাকতে চায় যেখানে বিকর্ষণ বল সবচেয়ে কম হয়, এমন একটা দূরত্ব বজায় রাখতে চায় যেখানে তাদের মধ্যে বিকর্ষণ বলের মানটা কম হয়, যার কারণে বলরেখাগুলো পরস্পরকে স্পর্শ বা কি করে না, সেট করে না। কারণ কাছাকাছি আসলে তো বিকর্ষণ বাড়ে যায়, যত দূরে যাবে বিকর্ষণ তত কমবে। কিন্তু দূরে যাইতে গেলে এইদিকে আরেকটা থাকে, দেখো দূরে যাইতে গেলে তো তার পিছনে তো আরেকটা আছে, ওইটাও তাকে বিকর্ষণ করে। সামনেটাও বিকর্ষণ করলে দূরে যায়, পিছনটা বিকর্ষণ করলে এরকম আসে। তাহলে দুইটার বিকর্ষণের কারণে এটা মাঝখানে এমন একটা জায়গায় থাকবে যাতে বিকর্ষণ বল কম হয়, এই কারণে একটা আরেকটাকে স্পর্শ করে না। আচ্ছা, দুইটা পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ এইরকম রাখলাম। এবার দুইটা পজিটিভ পাশাপাশি রাখলে কি হবে? এটার থেকে আদান উৎপাদন হবে, বাইরের দিকে যাবে আদান, এটার থেকে তো বাইরের দিকে আসবে। ওইগুলোর দিক একই রকম হওয়ার কারণে আকর্ষণ করছে। দেখো এগুলোর দিক একই রকম হওয়ার কারণে এখান থেকে বাইরে হয়েছে, এখানে ভিতরে হবে, এই জন্য দেখো এরকম আছে। কিন্তু এই দুইটার ক্ষেত্রে এটার থেকে বাইর হবে, এটার থেকেও বাইর হবে। দেখো দিক বিপরীতমুখী হওয়ার কারণে বিকর্ষণ করবে। বিকর্ষণ করার কারণে তাদের মাঝামাঝি কোনো কি থাকবে না, বলরেখা থাকবে না। এখানে কোনো বলরেখা নাই, যেখানে বলরেখা নাই সেখানে তড়িৎ তীব্রতাও নাই, যেখানে বলরেখা নাই সেখানে তড়িৎ তীব্রতাও না। তাহলে এই জায়গাতে তড়িৎ তীব্রতা শূন্য। কথা কি বুঝছো? যেখানে বলরেখা থাকবে না সেখানে তড়িৎ তীব্রতাও থাকবে না, অর্থাৎ তড়িতের কোনো প্রভাবে থাকবে না ওই জায়গা। আবার দুইটা নেগেটিভ আধান স্থাপন করলেও এরকমই হবে, মধ্যখানটা কি হবে, খালি থাকবে। অর্থাৎ সমধর্মী যদি হয় তাহলে মধ্যখানটা খালি থাকবে, আর বিপরীত ধর্মী হলে মধ্যখানের মধ্যে তীব্রতাটা বেশি হবে, কারণ এগুলা ঘনত্ব বেশি। বলরেখার ঘনত্ব যেখানে বেশি হবে সেখানে তীব্রতাও কি হয়, বেশি হয়। তাহলে তোমরা এটা পড়বা, তাহলে এটা পড়াইছি স্যারে। এই তড়িৎ বলরেখা এটাও ভালো করে পড়বা, ইলেকট্রনিক পটেনশিয়াল এটা পরে পড়াবো। যতটুকু পড়াইছি প্রথম থেকে খুব ভালোভাবে শেষ করবা। দেখো ফিজিক্সে এই দুই অধ্যায়টা কিন্তু অনেক অনেক কঠিন। এবার আসো বায়োলজির খবর কি? বায়োলজি কোন অধ্যায় আছে একটু বলো তো? ষষ্ঠ আর সপ্তম অধ্যায়। ষষ্ঠ আর সপ্তম। আচ্ছা দাঁড়াও, ষষ্ঠ অধ্যায়ের নামটা কি? জীবে পরিবহন। আর সব জীবের পরিবহন। হেডিংটি কি কি আছে দেখো তো, বইটা বাইর করো তো। স্যার এই অধ্যায়টা আমাদের একটু পড়া হয়েছিল। ইয়া উদ্ভিদ অংশ পর্যন্ত পড়া হয়েছিল না স্যার? প্রচ্ছেদন পর্যন্ত। প্রচ্ছদন পর্যন্ত। আচ্ছা, এরপরের অংশটা কি বলো? মানব দেহে রক্ত সংবহন। রক্ত সংবহন। আচ্ছা, এরপরে
হ্যাঁ তুমি ইয়াগুলা উপরে যে পার্ট গুলো এগুলো করে যাও।